This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজ এট 2। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। আর শুরুতেই সেই মুদ্রা প্রশ্ন যা আপনার মনেও রয়েছে, যা আমার মনেও রয়েছে, সেই প্রশ্নটাই সামনে আনবো। এরপর কি? প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ভেস্তে গেল নবান্ন বৈঠক, শর্ত যুদ্ধে ভেস্তে গেল লাইভ টেলিকাস্টের গেরোয়। এরপর কি? এখনো রাস্তায় বসে রয়েছেন চিকিৎসকরা, কিন্তু এভাবেই তারা বসে থাকবেন? প্রশাসন কি আর কোনো পদক্ষেপ করবে, নাকি মঙ্গলবার আবার সুপ্রিম কোর্টে শুনানি ঠেলতে ঠেলতে এবার ওই মঙ্গলবার পর্যন্ত নিয়ে যাওয়া হবে বিষয়টা, তারপর আদালতের হস্তক্ষেপ দাবি করা হবে? প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের জানিয়ে দিই, জুনিয়র ডক্টররা এখনই রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইছেন। তারা গতকালই একটি চিঠি লিখেছেন, সেই চিঠির প্রতিলিপি আপনাদের দেখাবো। আবার আজ এখনই জানা গিয়েছে যে রাষ্ট্রপতিকে তারা আরও একটি ইমেল করবেন বা চিঠি দেবেন, ইমেল মারফত চিঠি দেবেন, যে চিঠিতে গতকাল নবান্নের বৈঠকের যাবতীয় খুঁটিনাটি বিবরণ তারা দেবেন। যে বৈঠক হলো না, বৈঠক হওয়ার কথা ছিল, তারা পৌঁছেছিলেন, কোন পরিস্থিতিতে বৈঠক হলো না, সেই সমস্তটা জানিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি দেওয়া হবে। চলুন সরাসরি আমার সঙ্গে সৌরভ রয়েছে ওই স্বাস্থ্য ভবনের সামনে থেকে, যেখানে জুনিয়র চিকিৎসকরা বসেছেন আন্দোলনে। আমি সৌরভের কাছে জানতে চাই, সৌরভ, একটু আগে আমরা দেখলাম প্রেস কনফারেন্স করেছেন জুনিয়র ডক্টররা। তারা কেন অবস্থানে বসছেন তার ব্যাখ্যা দিচ্ছেন, দুর্নীতির ঘুণ তারা ভাঙতে চান। কোথাও মানে আলোচনার রাস্তাটা খুলুক, এটা কি চাইছেন জুনিয়র ডক্টররাও? জুনিয়র চিকিৎসকেরা যে বার্তাটা দিতে চাইছেন বারবার, যে তাদের সদিচ্ছা রয়েছে আলোচনা খোলার ক্ষেত্রে, কিন্তু সদিচ্ছার পাশাপাশি স্বচ্ছতাও থাকতে হবে আলোচনার মধ্যে। এবং স্বচ্ছতার প্রশ্নেই লাইভ স্ট্রিমিংয়ের দাবিটা তারা তুলছেন, যে তারা যে আলোচনাগুলো করছেন সেটা একেবারেই আনএডিটেড ভার্সনে তাদের সকলের কাছে সেটা উপস্থাপিত হোক, যে তারা কোন কোন বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন, বা কেন তাদের কর্মবিরতি এই 30 দিনেরও বেশি সময় ধরে তাদের যে কর্মবিরতি চলছে কেন চলছে। এই জটটা তুমি যেটা বললে, যে কালকে সেই জট খোলেনি, নবান্নের সভাগৃহের দরজা বন্ধ হয়ে গেছিলো লাইভ স্ট্রিমিংয়ের দাবি না মানার প্রশ্নে, এবং তারা ফিরে আসেন। তারা ফিরে আসার পর তাদের পরবর্তী পদক্ষেপ কী এই নিয়ে আলোচনা চলছিল। তার মধ্যে একটা চিঠি আসে, যে চিঠিটা 12ই আগস্ট সকালে অর্থাৎ নবান্নে যাওয়ার আগেই তারা লিখেছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে তারা মনে করছেন যে আরও একটি চিঠি, একটা তারা সকালে লিখেছিলেন, আর সন্ধ্যার যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টটা জানিয়ে আরও একটা চিঠি লেখা যায় কি না, বিষয়টা তারা আলোচনার মধ্যে রয়েছেন। তারা বিষয়টা আলোচনার মধ্যে রেখেছেন যে রেকর্ডেড একটা ভার্সন দেওয়ার একটা কথা বলা হয়েছিল, অর্থাৎ মানে রেকর্ডিং করার সম্ভাবনার কথা একটা বলা হয়েছিল নবান্নের তরফে। মুখ্য সচিব যে চিঠি লিখেছিলেন তারা জানাতে পারেন, তার প্রস্তাব দিতে পারেন যে প্রশাসনের তরফে, রাজ্য প্রশাসনের তরফে যেমন একটা ভিডিও রেকর্ডিং করার প্রপোজাল থাকবে, তারাও নিজেদের তরফে সেটা রেকর্ড করবেন, যাতে তাদের কোথাও যদি কখনো অসম্পাদিত যা হয়নি সেই রকম কোনো সম্পাদিত ভার্সন যদি সামনে আসে, তাহলে সেক্ষেত্রে তারাও সেটাকে দেখাতে পারবেন যে তাদের সঙ্গে এক্স্যাক্টলি কি কথা হয়েছিল। একদম সৌরভ, তোমাকে ধন্যবাদ। দেখুন, এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইছেন জুনিয়র ডক্টররা বলছেন যে তারা একটা সুষ্ঠু সমাধান চান, এবং বারবার এনআরএস এর সঙ্গে যে তুলনা আসছে সেই পথে তারা এগোবেন না। তারা কোনো পার্মানেন্ট সলিউশনের পথেই যাবেন। বৈঠক হোক, আলোচনা হোক, কিন্তু স্বচ্ছতার সঙ্গে হোক, দাবি একটাই। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর সুবর্ণ গোস্বামী। ডক্টর গোস্বামী, ব্যাপারটা এখন যেখানে পৌঁছে গিয়েছে, এবং গতকাল মুখ্যমন্ত্রী এই শব্দ ব্যবহার করেছেন, জেদাজেদি ছেড়ে খোলা মনে আলোচনায় আসুন, কি বলবেন আপনি? দেখুন, যেটা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা তাদের সদিচ্ছা প্রকাশ করেছে। গতকাল তারা বাস ভর্তি করে সদিচ্ছা না থাকলে কালকে ওখান থেকেই মেল চালাচালি করতে পারবে, যে হচ্ছে যে আমাদের লাইভ স্ট্রিমিং করতে দিতে হবে, না হলে আমরা যাবো না ইত্যাদি। তা কিন্তু নয়, তারা কিন্তু 2 কদম এগিয়ে হচ্ছে নবান্ন অবধি পৌঁছে গেছে বাসে করে, সেখানে গিয়ে তারা বলেছে, এবং যেটা হচ্ছে যে তাদের ফোন টোন ইত্যাদি জমা নিয়ে নিয়েছে, তাদের ফোনেও রেকর্ড করা যাবে না। মানে তাদের সঙ্গে হচ্ছে যে সরকারের ভিডিওগ্রাফার সে কি করবে। আমরা তো দেখেছি আরজিকর কাণ্ডে 2 ঘন্টার সিসিটিভি ফুটেজ, সিবিআই কে মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে। আর নির্যাতিতার বাবা মাকে
কলকাতা পুলিশের লোক রাত্রিবেলায় গিয়ে ভয় দেখিয়ে মিথ্যে কথা বলিয়ে ভিডিও করে নিয়েছে, যেটা শাসক দলের মন্ত্রীরা প্রকাশ করছে। ফলে হচ্ছে যে নবান্নের ভিডিওগ্রাফার তিনি যে এডিট করে কাটছাট করে কি করতেন তার তো কোনো গ্যারান্টি নেই। ফলে হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা সেই হচ্ছে যে বদনামের ভাগিদার হতে চাননি, যে তার সরকার পক্ষ বাইরে বেরিয়ে এসে একরকম ভিতরে একরকম আলোচনা হতো আর তারা বলতো। সেটা খুব সঠিক পদক্ষেপ করেছে আমরা মনে করছি, এবং সরকারের পক্ষ থেকে অনেক কিছু যেহেতু লুকানোর আছে, অনেক অস্বস্তিকর প্রশ্নের তারা উত্তর দিতে পারবেন না, সেই জন্যই তারা লাইভ স্ট্রিমিং এড়িয়েছে, ভিডিওগ্রাফির কথা বলেছেন যাতে তারা এডিটেড ভিডিও পরবর্তীকালে চালিয়ে দিতে পারবেন। এখন এটাকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং শাসক দল যেটা করছে, যে দেখছেন বিভিন্ন জায়গায় নেতা মন্ত্রী সাংসদ তারা নানা রকম মন্তব্য করে চিকিৎসকদের বিরুদ্ধে লোক খেপানোর একটা চেষ্টা করছে। আমরা এটা ডক্টর গোস্বামী, আপনি যখন প্রসঙ্গ উত্থাপন করলেনই, প্লিজ আমার সঙ্গে থাকুন, আমি দর্শকদের দেখিয়ে দিতে চাই। সাংসদের কথা বললেন, শাসক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি গতকাল একটি নতুন কাউন্টার ন্যারেটিভ তৈরি করার জন্য কাউন্টার স্লোগান তৈরি করেছেন। জাস্টিস তিনিও চান, জাস্টিস ফর কোন্নগর। দেখাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিভাবে নিজের রাস্তায় নেমেছেন। অপরাধী ডাক্তারদের বিরুদ্ধে বিচার চাই, অপরাধী ডাক্তারদের বিচার চাই, অপরাধী ডাক্তারদের বিচার চাই, ডাক্তারদের বিচার চাই, বিচার চাই। কলকাতার অভিনেত্রী নয়, পশ্চিম বাংলার গরিব মানুষদের দেখতে হবে, কলকাতার অভিনেত্রী নয়, পশ্চিম বাংলার গরিব মানুষদের দেখতে হবে, কলকাতার এডিট ক্লাসের দালাল দূর হটো, কলকাতার এডিট ক্লাসের দালাল দূর হটো। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একা তো নন, একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে শাসক পক্ষ, কারণ পুরোটা প্রশাসনের বিরুদ্ধে যাচ্ছে। যেভাবে আন্দোলন আর গর্জন দিন প্রতিদিন বাড়ছে। কুণাল ঘোষ তিনিও পথে নেমেছেন। তিনি বলছেন চিকিৎসকদের আন্দোলনের রাজনৈতিক ব্যক্তিত্ব কি করে, শুনুন। আন্দোলনরত চিকিৎসক যারা, তাদের সঙ্গে বিজেপির যোগ, এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে রাজনীতির যোগের অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্য করেছেন, অভিযোগ গতকাল মুখ্যমন্ত্রীও করেছেন। তিনি বলেছেন বাইরে থেকে টেক্সট আসছে যে নেগোশিয়েট করো না। এরপর অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের আর এক নেতা, তিনিও খুব ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন, আমি সেই ছবিটাও দেখাবো। অরূপ চক্রবর্তীর পোস্ট দেখছেন। তাহলে একদিকে এই আন্দোলন ডাক্তারদের, সেটা স্বতঃস্ফূর্ত নয়, রাজনীতি দ্বারা প্রভাবিত। এটা একটা পাল্টা অভিযোগ, একটা পাল্টা ন্যারেটিভ চন্দ্রিমা ভট্টাচার্য স্বয়ং মুখ্যমন্ত্রী একের পর এক নেতারা করছেন। অন্যদিকে কোন্নগরকে সারফেস করিয়ে যে মানুষ কতটা বিব্রত, কতটা বঞ্চিত চিকিৎসা পরিষেবা থেকে, সেই তত্ত্বটাও খাড়া করার চেষ্টা। আমার সঙ্গে ডক্টর গোস্বামীও রয়েছেন এবং বিজেপি নেতা অভ্র রয়েছে। আমি আগে অভ্রর রিয়াকশনটা নিই। অভ্র, দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পুরো তৃণমূল কংগ্রেস নামক এই ড্রেন দলটা জুনিয়র ডাক্তারদেরকে মানুষ বলেই মনে করেন না। আমি প্রথমে একটা তথ্য দেখিয়ে শুরু করতে চাই। কয়েকদিন আগে একটা সংবাদ মাধ্যমে একটা 24 জনের লিস্ট বের হয়, হাসপাতালের নাম শুদ্ধ, যে এই 24 জন নাকি এখনো অবধি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে প্রাণ হারিয়েছেন। কিন্তু আমরা যখন হাসপাতালগুলোর নাম দেখছি, আমরা দেখতে পাচ্ছি এই 24টার মধ্যে 9টা হাসপাতালে কিন্তু জুনিয়র ডাক্তাররা কর্মরতই নন। তাহলে আপনাকে বুঝতে হবে এই যে সোর্স অফ ইনফরমেশন, সেটা তো তৃণমূল সরকার। তৃণমূল সরকার এখন যে জায়গায় দাঁড়িয়ে গেছে, তাদের রক্তে জালিয়াতি ঢুকে পড়েছে। তারা আপনার আমার টাকায় সুপ্রিম কোর্টে কৌশলী পাঠিয়ে জুনিয়র ডাক্তারদেরকে কালিমালিপ্ত করার জন্য, বা তাদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য মিথ্যে এফিডেভিট পর্যন্ত দাখিল করাচ্ছে। আরেকটা কথা আপনাকে বুঝতে হবে, সারা রাজ্যে 245টা সরকারি হাসপাতাল, মাত্র 26টা মেডিকেল কলেজ, যেখানে প্রায় 7,500 জুনিয়র ডাক্তাররা কর্মরত। আর আমাদের রাজ্যে, সমগ্র রাজ্যে 93,000 রেজিস্টার্ড ডাক্তার রয়েছেন। তার মানে তৃণমূলের যে এই ছ্যাবলামা মার্কা যুক্তিটা দিচ্ছে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, এটা তো কোনো রকম ভাবেই যুক্তিটা দাঁড়ায় না। আরেকটা হতে পারে যে আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা বলে স্বাস্থ্যমন্ত্রীর আন্ডারে গত 13 বছরে কিচ্ছু নেই, সেটা একটা হতে পারে।
প্লিজ সঙ্গে থাকুন। ডক্টর গোস্বামী, আপনি কি বলবেন? কারণ ডাক্তারদের উপর পাল্টা চাপ বাড়ানোর জন্য এই কোন্নগরটাকে সামনে রাখা এটা ভীষণভাবে সিগনিফিকেন্ট। আমরা এর আগেও দেখেছি কোন্নগর নিয়ে পাল্টা ফোনাফুনি, তার কিছু ভাইরাল ভিডিও অডিও। এবার তো সাংসদরা নিজেরা রাস্তায় নেমে পড়লেন, পাল্টা স্লোগান জাস্টিস ফর কোন্নগর। দেখুন, কল্যাণবাবুরা কি এই যে আমাদের রাজ্যে কোভিডের সময়ে এত মানুষ বেড না পেয়ে মারা গেছেন, অক্সিজেন না পেয়ে মারা গেছেন, ওষুধের কালোবাজারিতে মারা গেছেন, আমরা গড়িয়াতে লাশ দেখেছি কিভাবে সরানো হয়েছে। কল্যাণবাবুরা কি কোনো কথা তুলেছেন? কোনোদিনও শব্দ তুলেছেন? কোনোদিন একটা মিছিল করেছেন? ডেঙ্গুতে এত রোগী মারা গেছে, এত ডেঙ্গু হয়েছে রাজ্যে, তার তথ্য কেন রাজ্য সরকার দেয় না? সেই নিয়ে কল্যাণবাবুরা কোনো আওয়াজ তুলেছেন? কল্যাণবাবুরা রাজনীতি করতে নেমেছেন, রাজনৈতিকভাবে তারা মনে করছেন যে কোণঠাসা কারণ হচ্ছে যে তারা অপরাধীদের পক্ষ নিয়েছেন, সেই জন্য তার আজকে যা প্রতিবাদীদের বিরুদ্ধে তাদের রাস্তায় নামতে হচ্ছে। আমাদের রাজ্যে যদি ৭,৫০০ যে জুনিয়র ডাক্তার আর সিনিয়র ডাক্তারদের যে ভ্যাকেন্সি রয়েছে সবকটা মেডিকেল কলেজ মিলে একদম গ্রামের হাসপাতাল থেকে শহরের হাসপাতাল অব্দি, তা আসলে সমগ্র এই মেডিকেল যত জুনিয়র ডাক্তার আছে সেই সংখ্যার থেকে বেশি। এই মুহূর্তে ভ্যাকেন্সি প্রায় ৮,০০০। তাহলে হচ্ছে যে সরকার কেন এই ৮,০০০ শূন্যপদ চিকিৎসকের শূন্যপদ পূরণ করেনি তার জবাব দিতে হবে। এই ৮,০০০ শূন্যপদ যদি পূরণ করতো তাহলে হচ্ছে যে এদের কর্মবিরতির কোনো প্রভাবই পড়তো না। যদিও এই ২৩ জনের মৃত্যুর ঘটনা এইটা দিয়ে কিছুই বোঝায় না, তার কারণ হচ্ছে যে কল্যাণবাবু চিকিৎসক নন, তিনি চিকিৎসার বোঝেন না, চিকিৎসায় গাফিলতিও বোঝেন না, কোনোটাই বোঝেন না। বোঝার কথা যাদের চিকিৎসকরা তাদের নিয়ে তাহলে এক্সপার্ট কমিটি করতে হয় এবং এটা প্রমাণ করতে হয় গত বছর এই সময়টাতে কতজন পেশেন্ট মারা গেছেন, এই বছর তার আগের কতজনকে তুলনামূলক বিচার করতে হয়। দেখুন, প্রত্যেকটা মৃত্যুই হচ্ছে আমাদেরকে উদ্বেলিত করে, প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক। চিকিৎসক হিসাবে আমাদের একটা মানুষেরও প্রাণ গেলে আমাদের মন খারাপ হয়, কিন্তু এই পরিসংখ্যান একটা মানে যা খুশি একটা পরিসংখ্যান দিয়ে চিকিৎসকদেরকে কালিমালিপ্ত করবার চেষ্টায় যেটা নেমেছেন তাতে আরো কোণঠাসা হবেন। কারণ মানুষ, সর্বস্তরের মানুষ, তারা চিকিৎসকদের আন্দোলনের পাশে নেমেছেন এবং হচ্ছে যে এটা জেনে রাখুন, উনি বলছেন রাজনীতির কথা, বহু শাসক দলের বহু নেতা মন্ত্রী আমাদের সঙ্গে হচ্ছে এই আন্দোলনরত চিকিৎসকদের সাথে যোগাযোগ রাখছেন, তারা নানাভাবে সাহায্য করছেন। কাউন্সিলর থেকে প্রাক্তন সাংসদ নানাজন আসছেন, তারা হয়তো সামনে আসছেন না, তারা করছেন। তাদেরকে কি বলবেন? তাদেরও মোহভঙ্গ হয়েছে। তারা বলছেন ডক্টর গোস্বামী প্লিজ সঙ্গে থাকুন। দেখুন, ডাক্তাররা বলছেন, সিনিয়র ডক্টর গোস্বামীর মতো তারা বলছেন কমপ্লিটলি রাজনীতি করতে চাইছে রাজ্য শাসক দল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক উল্টো অভিযোগ করছেন, বলছেন এই যে আন্দোলন এবং এই আলোচনার ইচ্ছা প্রকাশ এই পুরোটা নাকি চেয়ারের দিকে তাকিয়ে, মানে এর পিছনে একটা নির্দিষ্ট রাজনীতি, এটা জাস্টিসের জন্য নয়। মমতা ব্যানার্জি কি বলেছেন গতকাল শুনুন। এবং আমি জানি তাদের মধ্যে অনেক গ্রুপ এসেছিলেন, অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন, কিন্তু দু তিনটে গ্রুপ বলবো না, ২-৩ জন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল এবং তারা সেসব আমাদের কাছে আছে, আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রেসই তো তুলছে, প্রেস তো পেছনে ছিল, তাদের কাছ থেকে পেয়েছি আমরা যেটুকু, যে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে নেগোশিয়েট করবে না, মিটিংয়ে যাবে না। অভ্র, দেখুন, মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন সত্যিটা তো মিথ্যে হয়ে যায় না। আপনাকে যদি কাইন্ডলি আমি রিকোয়েস্ট করবো একটু হাইলাইট করুন 2001-2003-এ দুজন ডাক্তার আরজি করে মারা গেছিলেন। তারপরে ডাক্তারটা তো আমরা আলোচনা করছি, এর পিছনে রাজনীতি ডাক্তারদের পরিচালনা করছে, এটার উত্তর কি দেবেন? আমি ওখানেই আসছি, একটু তথ্যটা দিতে দিন। 2016-তে ডক্টর গৌতম পাল, যিনি আরজি করের একজন প্রফেসর ছিলেন, তিনি মারা গেছেন। 2020 এবং 2023-এ আরো 3 জন ডাক্তার মারা গেছেন। প্রত্যেকবার রাজ্য পুলিশ টেক আপ করেছে কেসগুলো এবং প্রত্যেকবার এই কেসগুলো কিন্তু আনসলভড রয়ে গেছে। একটা মৃত্যুরও কিনারা কিন্তু রাজ্য পুলিশ করতে পারেনি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যখন আজকে তিলোত্তমার বিচার চাইছি এবং তিলোত্তমার কেসটায় বুঝতে পারছি যে রাজ্য প্রশাসন অ্যাক্টিভলি তথ্য প্রমাণ লোপাট করেছে এবং বিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তখন কিন্তু এই আশঙ্কা জাগে যে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী লোকজনের একটা বড় নেক্সাস কি আগের খুনগুলোর সঙ্গে বা আগের মৃত্যুগুলোর সঙ্গেও জড়িত ছিল। এই প্রশ্ন আপনার বক্তব্যটা স্পষ্ট, অর্থাৎ দুপক্ষই রাজনীতিকরণের অভিযোগ করছে। চলুন, প্রদীপ্ত আমার সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, আমরা এর আগে এমন তো পরিস্থিতি নয়, আমরা যে কখনো শুনিনি আগে, যখন কোথাও কোনো কর্মবিরতি চলে না সরকারি হাসপাতালগুলোয়, কোনো রেফার রোগ নেই, তখন কোনো রোগী মৃত্যু রেফারের জন্য মারা যান না বা বিনা পরিষেবায় মারা যান না, এমন নয় যে অন্য সময় খবরগুলো পাওয়া যায় না। তাহলে এই সময়টাতে এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা কতটা সফল হবে সরকারের?
দেখো, সরকার চেষ্টা করছে এবং শুধু সরকার নয়, খুব স্বাভাবিকভাবেই সরকার যারা পরিচালনা করে অর্থাৎ সেই শাসক দলের তরফ থেকেও এই চেষ্টাটা চলছে এবং এই চেষ্টা হয়তো তারা ভাবছেন কোথাও গিয়ে, যে কথা রাজনৈতিক মহলেও চর্চা চলছে, যে যত সময় গড়াবে সাধারণ মানুষ হয়তো খানিকটা বিরক্ত হবে, কারণ 35 দিন আজকে পা দিয়েছে ডাক্তারি যে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন তাদের আন্দোলন। ফলে সরকার এই ন্যারেটিভটা কোথাও সেট করার চেষ্টা করছেন যে এই আন্দোলনটা কোথাও এলিট ক্লাসের আন্দোলন, ডাক্তাররাও সেই সমাজের মধ্যে পড়েন আর গরিব মানুষ তারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে সেই জায়গাতে একটা চেষ্টা তারা করছেন এবং তার ফলস্বরূপই এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের মন্তব্য বা কুণাল ঘোষ কিছুক্ষণ আগে সামাজিক মাধ্যমে যে কথা বলেছেন যে স্বাস্থ্য ক্লিনিকের প্রসঙ্গ তিনি সামনে নিয়ে এসছেন। শুধু স্বাস্থ্য ক্লিনিক করলে তো এমার্জেন্সি পরিষেবা কিভাবে চলবে, বড় অস্ত্রোপচার কিভাবে চলবে, পরীক্ষা নিরীক্ষা কি সম্ভব এই ধরনের ক্লিনিক করে, এই প্রশ্নগুলো তিনি সামনে তুলে আনছেন। শুধু নয়, কিছুক্ষণ বাদে কলকাতা প্রেস ক্লাবে গণমঞ্চের তরফ থেকে, দেশ বাঁচাও গণমঞ্চের তরফ থেকে একটা প্রেস মিট ডাকা হয়েছে, যেখানে এই ধরনের 8টি পরিবারকে তারা হাজির করাবে যারাই কর্মবিরতির জোরে মৃত্যু হয়েছে। অর্থাৎ এই বিষয়গুলিকে কোথাও সামনে নিয়ে আসা হচ্ছে শাসক দল। একদম উঠে পড়ে লেগেছে শাসক দল। প্রদীপ্ত, তোমাকে অনেক ধন্যবাদ। বুঝতেই পারছেন পাল্টা উঠে পড়ে লেগেছে শাসক দল কর্মবিরতির জোরে। কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গরিব মানুষ, মানে রুলারের যা নিয়ম, ডিভাইড অ্যান্ড রুল, সে পথেই এগোচ্ছে রাজ্যের শাসক শিবির। আচ্ছা, এর মধ্যে একটা খবর দিয়ে দিই, সঞ্জয়ের নার্কো অ্যানালিসিস টেস্ট হবে এবং এই অনুমতি চাইতে শিয়ালদা কোর্টে সিবিআই গিয়েছিল। সঞ্জয়ের অনুমতিও চাওয়া হয়েছিল। সঞ্জয় কি অনুমতি দিলেন? এই মুহূর্তে সুজয় পাল আমার সঙ্গে রয়েছে, আরো জানাবে। সুজয়, দেখো বিরোধী, সঞ্জয় কিছু সময় আগেই শিয়ালদা 2 নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার সামনে তার অনুমতি দিয়েছে, তেমনটাই আদালত সূত্রে খবর। এবং সঞ্জয়ের অনুমতি পাওয়ার পর আদালত থেকে কিন্তু সিবিআই কে এই নার্কো অ্যানালিসিস টেস্ট করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। গতকাল সিবিআইয়ের তরফ থেকে শিয়ালদা আদালতে আবেদন করা হয়েছিল এই মামলার মূল অভিযুক্ত সঞ্জয়ের নার্কো অ্যানালিসিস টেস্ট করার জন্য। এর আগে আমরা দেখেছি তার পলিগ্রাফ টেস্টও করা হয়েছে। ফলে এক্ষেত্রে নার্কো অ্যানালিসিস টেস্ট করতে গেলে যার এই টেস্ট করা হবে তার সম্মতি, খোদ বিচারকের সামনে সেই সম্মতি প্রয়োজন। সেই জন্যই আজকে সঞ্জয়কে সশরীরে হাজির করানো হয়েছিল এবং কিছু সময় আগেই সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবার পরবর্তীতে সিবিআই ঠিক করবে যে সেখানে নার্কো অ্যানালিসিস টেস্ট করতে তারা কোথায় করবে, সেটা কি জেল হাসপাতালে সেটা সম্ভব হবে, নাকি বাইরে কোনো অন্য সরকারি হাসপাতাল বা কোনো দপ্তরে নিয়ে গিয়ে সেই পরীক্ষা করা হবে। তার কারণ বিশেষ কিছু মেডিকেল পরীক্ষা নিরীক্ষা বা মেডিকেল ক্রাইটেরিয়া থাকে যার মাধ্যমে এই টেস্ট করতে হয়। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ সুজয়। পলিগ্রাফের পর এবার নার্কো অ্যানালিসিস টেস্ট হবে সঞ্জয়, তাতে কিনারা হবে তো? দেখুন, সবকিছুর পরে এই প্রশ্নটাই মোদ্দা হয়ে সামনে আসে। তবে এর মধ্যে আরো একটা বড় খবর, দিনের অন্যতম বড় খবর, জামিন পেয়ে গেলেন, জামিনে মুক্ত হলেন অরবিন্দ কেজরিওয়াল। চলুন এই নিয়ে আমি আমার নয়াদিল্লির প্রতিনিধি তার সঙ্গে কথা বলি। জ্যোতির্ময় আমার সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, দীর্ঘ টানাপোড়েন আমরা দেখেছি, ফাইনালি আমি খুব সংক্ষেপে জানতে চাইব সুপ্রিম কোর্টের এই অনুমতি কিসের ভিত্তিতে? দেখো, দুটি বিষয়কে চ্যালেঞ্জ করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। প্রথমত তিনি তার গ্রেপ্তারির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, দ্বিতীয়ত তিনি জামিনের আবেদন করেছিলেন। তাকে জামিন দেওয়া হয়েছে, কিন্তু তাকে যে পদ্ধতিতে গ্রেপ্তার করা হয়েছে সেই পদ্ধতি সম্পূর্ণভাবে বৈধ বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সময় তিনি এই জামিন পেলেন সেই সময়টাও তাৎপর্যপূর্ণ, কারণ সামনেই হরিয়ানার নির্বাচন রয়েছে। কিন্তু যে প্রশ্নটা তুমি করলে যে কিসের ভিত্তিতে তিনি জামিন পেলেন, মূলত ট্রায়ালের ক্ষেত্রে এখনো দীর্ঘ সময় লাগবে, ফলত তাকে দীর্ঘদিন ধরে জেলে রাখা সেটা কখনোই আইনসঙ্গত নয় বলে আদালতের অবজারভেশন। এবং এর আগে মনীষ সিসোদিয়ার কেসের ক্ষেত্রেও যে কথা বলা হয়েছিল যে কোনো একজন ব্যক্তি জামিন পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ছুটবেন, কোট আনকোট পিলার টু পোস্ট এই শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, এটা কখনোই কাম্য নয়। এবং এক্ষেত্রে দিল্লি হাইকোর্ট যখন সিবিআই এর মামলাতে তারা জামিন নাকচ করে, সেই সময় তারা বলে যে জামিনের জন্য ট্রায়াল কোর্টে যাওয়া উচিত অরবিন্দ কেজরিওয়ালের, অর্থাৎ নির্দেশ ছিল সেই সময় যে তিনি ট্রায়াল কোর্টে অ্যাপ্রোচ করুন। কিন্তু সেই বক্তব্য যখন সিবিআই এর আইনজীবী তুলে ধরেন তখন তার একেবারেই নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ, এবং তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এক্ষেত্রে তার জামিন মঞ্জুর করা হলো, তার কারণ একটাই যে এক্ষেত্রে বিচার পদ্ধতি যথেষ্ট দীর্ঘায়িত এবং অতদিন তাকে কোনোভাবেই জেলে রাখা যুক্তিসঙ্গত নয়। জ্যোতির্ময়, তোমাকে অনেক ধন্যবাদ। আমার সঙ্গে অভ্র রয়েছেন। অভ্র, আমার খুব সিম্পল একটা প্রশ্ন, এর আগে কে কবিতা মুক্তি পেয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল জামিন পেলেন। আমরা যদি বাংলায় আসি, রেশন দুর্নীতির বাকিবুর, গরু পাচার মামলার সুকন্যা,
শিক্ষা দুর্নীতির মানিক ভট্টাচার্য, এছাড়াও আরও দু একটা ক্যারেক্টার আছে, আমি পুরো তালিকাটা এখন বলতে চাইছি না। মনে হচ্ছে যেন জামিনের মরশুম চলছে। বিজেপির পলিটিক্যাল লাইন কি কোথাও এতে ক্ষতিগ্রস্ত হতে পারে? দেখুন, জামিনটা তো বিজেপি দেয় না বা কোনো রাজনৈতিক দল দেয় না, এটা তো জুডিশিয়ারির ব্যাপার। তো এখানের সঙ্গে পলিটিক্স যোগ করাটার কোনো মানে হয় না, সত্যি কথা বলতে। কোর্টে ট্রায়াল চলছে, কোর্টের মনে হয়েছে যে এদেরকে জামিন দেওয়া প্রয়োজন বা এই মুহূর্তে তাদের জামিন পাওয়ার জন্য দে আর এন্টাইটেল, তাই কোর্ট জামিন দিয়েছে। বাট তার মানে এই নয় যে তারা অ্যাকুইটেড হয়ে গেছে। ট্রায়াল চলবে, পরবর্তীকালে কিন্তু তারা জেলেও যেতে পারে, এটা মনে রাখতে হবে। আর কে জামিন পেল তার থেকে বেশি ইম্পর্টেন্ট যে তদন্তকারী সংস্থাগুলো কত ভালোভাবে তদন্ত করছে এবং কি ধরনের চার্জশিট তারা দিচ্ছে, কি তথ্য প্রমাণ কোর্টকে তুলে দিচ্ছে, যার ভিত্তিতে ট্রায়াল হবে এবং তারা আইদার অ্যাকুইটেড হবে বা কনভিক্টেড হবে, সেই দিকে নজর থাকাটা প্রয়োজন। কারণ আবার অনেক ধন্যবাদ, আপনি উত্তর দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু খুব বিধিবদ্ধ উত্তর বলে শুনতে লাগলো, কারণ আপনাদের নেতারাই বারবার খুব গলার শির ফুলিয়ে চিৎকার করে বলেন জেল থেকে বেরোতে পারবে না, অমুক এরপর জেলে যাবে, এবং সেগুলো কোনো কোনো ক্ষেত্রে মিলিয়েও গেছে। যদিও আপনি অনেক চেষ্টা করেছেন, ধন্যবাদ। আমাকেও শেষ করতে হবে। নিউজ 2 সঙ্গে থাকুন।